প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিস্টকে। সাথে আছি আমি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে রয়েছেন একজন ভেরি স্পেশাল গেস্ট। শুরুতেই পরিচয় করে দেব আমাদের আজকের স্পেশাল অতিথির সাথে। আমার সাথে রয়েছেন সোনালী এক্সচেঞ্জের সিইও প্রেসিডেন্ট এমডি আতাউর রহমান। আতাউর রহমান ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকেও এবং সাথে সাথে টাইম টেলিভিশনকে ধন্যবাদ। কেমন আছেন? জি, ভালো। আপনাদের দোয়া সবাই ভালো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনি ফর ভালো আছেন? কামিং হিয়ার। আমরা খুবই গ্ল্যাড যে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছুটা সময় আমাদেরকে দিচ্ছেন। ধন্যবাদ। ওয়েলকাম, ওয়েলকাম। শুরুতে আপনার কাছে আমি যে জিনিসটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এইখানে আমরা জানি যে সোনালী এক্সচেঞ্জ সহ আরো অনেকগুলা ব্যাংকের এক্সচেঞ্জ বিজনেস রয়েছে। তো আপনাদের বেসিক্যালি সার্ভিসগুলা কি? আপনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন সোনালী এক্সচেঞ্জের? এখানে এটা কি সোনালী ব্যাংকেরই আপনার কোনো অঙ্গ প্রতিষ্ঠান নাকি আলাদা আম, কোনো বিজনেস, মানি এক্সচেঞ্জ বিজনেস? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু শুরু থেকে বলি, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। একটা সময় ছিল আর্লি 90s পরে, যখন আমাদের ডিভিয়নের লোকজন আসলেন। প্রফেশনাল লোক তো আরো অনেক আগে আসতেন, বাট ওপি অন পে 90s আসা শুরু করলেন যখন লোকজন, তখন আমেরিকা থেকে ইনবাউন্ড রেমিট্যান্স, বাংলাদেশে টাকা পাঠানো খুব অসুবিধা ছিল। তো তখনকার সরকার চিন্তা করলেন যে এখানে একটা মানি রেমিট্যান্স কোম্পানি দরকার। রাইট। তো 1994 সালে সোনালী এক্সচেঞ্জের প্রতিষ্ঠা মানি রেমিট্যান্স কোম্পানি হিসেবে। তখন কিন্তু অন্য কোনো মানি রেমিট্যান্স কোম্পানি ছিল না। আচ্ছা। 94 সালের পরে সম্ভবত 96-এর দিকে প্লাসিড নামে একটা কোম্পানি আসলো। আর এখন তো অনেক অনেক কোম্পানি। কাজেই শুরুটা করেছে সোনালী এক্সচেঞ্জ। এটা সোনালী ব্যাংকের একটা সাবসিডিয়ারি, এবং সোনালী ব্যাংক যেহেতু রাষ্ট্রের মালিকানাধীন ব্যাংক, কাজে এটা পুরোপুরি সরকারি মালিকানাধীন একটা এক্সচেঞ্জ কোম্পানি। অন্যান্য কোম্পানি যারা আছে তারা সবাই ব্যক্তি মালিকানাধীন। আর আমাদের সার্ভিস মূলত এখানে রেমিট্যান্স পাঠানো। তো এই রেমিট্যান্সটা আমরা তিনভাবে কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকি। এক, যারা আমাদের কাউন্টারে সার্ভিস নিতে আসেন, তারা যদি ক্যাশ কিংবা চেক কিংবা মানি অর্ডার যাই দেন না কেন, আমরা এটা কাউন্টার সার্ভিস বলি। এর বাইরে যারা কাউন্টারে আসতে পারেন না, আমাদের কাছে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে। আমাদের 10টা ব্রাঞ্চ আছে আমেরিকায়, এবং নিউ ইয়র্কে 7টা ব্রাঞ্চ আছে। তারা চেক অথবা মানি অর্ডার যদি মেল করেন আমাদের কাছে, রাইট। ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা বেনিফিশিয়ারির কাছে মানিটা রেমিট করে বাংলাদেশে টাকাটা পাঠিয়ে মানি রিসিপ্টটা ওনার ঠিকানায় আমরা মেল করে দিই। Oh, that's a এটা great মেল service. সার্ভিস বলি। হ্যাঁ। এর বাইরে আছে আমাদের আমেরিকার 5টা স্টেটে আমাদের লাইসেন্স আছে। রাইট। এই 5টা স্টেটের যারা প্রবাসী আছেন তাদেরকে আমরা অনলাইন সার্ভিস দিতে পারি। ওকে। অর্থাৎ আপনি ঘরে বসে বা অফিসে বসে বা যে কোনো জায়গায় বসে আপনি টাকা আপনি পাঠাতে আপনার পারেন। অনলাইনে রেজিস্ট্রেশন করে সোনালী এক্সচেঞ্জের ওয়েবসাইটে অনলাইন করে আপনি টাকা পাঠাতে পারেন। ওকে, তো দ্যাটস মূলত এই গ্রেট। 3টা সার্ভিস আমাদের এখন। আচ্ছা, আমি আসলে আমার পার্সোনালি একটা কিউরিওসিটি, আপনারা যে এই যে আমরা ধরেন টাকাটা পাঠাই বাংলাদেশে, এই টাকাটা যে বাংলাদেশে কিভাবে যায়, এটার প্রসিডিউরটা কি? এখন ধরেন আমি অনেক সময় ইনস্ট্যান্টলি আমরা ক্যাশ যারা দেয়, তো এই ধরেন আমি এখানে পাঠালাম, তো অনেকের ধারণা যে আমার এই টাকাটা আপনার বাংলাদেশে যাওয়ার যে প্রসিডিউরটা কি, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ইলাবোরেট করে বলেন। আমি খুব সোজা ভাবে এটা বোঝাই। অ্যাকচুয়ালি শুধু পেপার ট্রান্সফার হয়। রাইট। মানি বা কারেন্সি কখনো ফিজিক্যাল ট্রান্সফার হয় না। ওকে। আমরা যেটা রিজার্ভ বলি বাংলাদেশে, এটা আসলে বাংলাদেশে আসে, নট দ্যাট। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে অ্যাকাউন্ট আছে, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, হুম হুম। তাদের টোটাল যে ফরেন কারেন্সিটা জমা আছে, এটা টোটাল ফিগারটা হচ্ছে আমাদের রিজার্ভ। তো কাজে আপনি আজকে টাকা দেন কিংবা ডলার দেন কিংবা চেক দেন, আমরা আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের করেসপন্ডেন্ট ব্যাংক আছে, সোনালী ব্যাংক আমাদের প্যারেন্টস ব্যাংক, আমাদের পক্ষে সোনালী ব্যাংক পেমেন্ট করে। রাইট। আপনার নির্দেশনা অনুযায়ী বেনিফিশিয়ারিকে পেমেন্টটা সোনালী ব্যাংক দিয়ে দিচ্ছে। রাইট। যে পরিমাণ টাকা ওখানে তারা পেমেন্ট করছে তার সমপরিমাণ ডলার আমরা সোনালী ব্যাংকের এখানকার যে অ্যাকাউন্ট আছে, আমেরিকায় যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে জমা করে দিই। জমা করে আছেন। এইটা আচ্ছা, হচ্ছে সিস্টেম। একটা রিলেটেড একটা কোয়েশ্চেন, ধরেন অনেক মানি এক্সচেঞ্জ যারা বিজনেস করেন, আপনারা তো সোনালী ব্যাংকেরই শাখা, তো আপনারা শুধু সোনালী ব্যাংকের সাথে কাজ করে জি। থাকেন। তো অন্যান্য যারা আপনার মানি এক্সচেঞ্জ বিজনেসের সাথে ইনভলভ, তারা দেখা যায় যে বিভিন্ন ব্যাংকে আপনার টাকা পাঠিয়ে থাকেন। তো এই প্রসিডিউরটা কি একটু যদি বলেন। এই দিক থেকে আমরা অ্যাডভান্টেজিয়াস পজিশন আছি, কারণ সোনালী ব্যাংক আপনি জানেন একটা বিশাল ব্যাংক বাংলাদেশে। রাইট। এই মুহূর্তে সোনালী ব্যাংকের 1208টা শাখা। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে সোনালী ব্যাংকের ব্রাঞ্চ নাই। হুম হুম। তাহলে এই নেটওয়ার্কটা আমাদের নেটওয়ার্ক। হুম।
একটা নেটওয়ার্ক দিয়ে আমরা পুরো দেশকে কভার করতে পারছি। ওকে। কিন্তু এটা যদি না করতাম বা অন্য প্রাইভেট রেমিটেন্স কোম্পানি বা যারা আছে তারা হয় কি, ধরেন ডাচ বাংলা ব্যাংকের সাথে রেমিটেন্স অ্যারেঞ্জমেন্ট করলো তারা, তাদের হয়তো 200 ব্রাঞ্চ আছে, রাইট। পুরো বাংলাদেশ কভার করার জন্য ধরুন আরেকটা ব্যাংকে নিতে হয়। তো তারা 4টা 5টা করে এই কারণে যে পুরো বাংলাদেশকে নেটওয়ার্কের আওতায় আনতে হলে একটা ব্যাংক দিয়ে হয় না। কিন্তু আমাদের এই সুবিধা আছে যে সোনালী ব্যাংক যেহেতু সব জায়গায় আছে এবং এটা ফুললি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, যেহেতু আমরা অন্য কারো আর এনে আমাদের শুধু সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা রেমিটেন্সটা দিয়ে থাকি। থ্যাংক ইউ আমরা সো মাচ। ক্যাশ পিক আপ এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটোই করতে পারছি, অন্যান্য ব্যাংকে রেমিটেন্স করতে পারছি, যার জন্য আমাদের অন্য কোনো দরকার হয় না কারোর দরকার সাথে। হয় না। থ্যাংক ইউ আতার ভাই, খুব সুন্দর। আমি আসলে যে জিনিসটি জানতে চাচ্ছিলাম, আমার কোয়েশ্চেনটা ছিল আপনার নট আপনাদের, এটা তো আপনাদের সার্ভিস, আপনাদের খুবই পজিটিভ দিক যে সোনালী ব্যাংকের অনেকগুলো শাখা রয়েছে বাংলাদেশে, যার কারণে আপনারা শুধুমাত্র একটি ব্যাংকের সাথেই কাজ করে থাকেন। তো অন্যান্য যে মানি এক্সচেঞ্জগুলা, তারা যে 5 7টা 10টা ব্যাংকের সাথে অ্যারেঞ্জমেন্ট করে, এই অ্যারেঞ্জমেন্টের প্রসিডিউরটা ধরেন আপনি যদি একটু জানা থাকে তাহলে একটু বললে হয়তো অনেক দর্শক আছেন যারা জানতে চান যে আমরা যে টাকাটা পাঠাই, আমি একটা ধরেন মানি এক্সচেঞ্জ, অবভিয়াসলি একটা অথরাইজ কোনো মানি এক্সচেঞ্জ যেগুলা মোটামুটি ভালো সুনামের সাথে বিজনেস করছে, তাদের কথাই আমি বলছি। যারা বুইফুড়া অনেক আছে যারা ছোটখাটো, ওদের কথা না। তো এই প্রসিডিউরটা যদি একটু বলেন যদি আপনার জানা থাকে। আচ্ছা, আসলে আমরা সোনালী ব্যাংকের সাথে অ্যারেঞ্জমেন্ট যেটা বলছেন, এটা আমি যে ডলারটা জমা দিব, এটা রাইট। কোন ব্যাংকে জমা দিব, কোন ব্যাংকের কাছে দিব, ওকে। কোন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা করব, এটার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট দরকার হয়। তো এটা আমি সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সমস্ত ব্যাংকের সমস্ত ব্রাঞ্চের মাধ্যমে করতে পারছি। ওকে। অন্যান্য কোম্পানি করছে কি, পুরো বাংলাদেশকে কভার করার জন্য, যেহেতু পুরো বাংলাদেশের নেটওয়ার্ক অনেক ব্যাংকের নাই, কাজে একাধিক ব্যাংকের সাথে করে, তারপর। সেক্ষেত্রে ডলারটা শেয়ার করে তারা। ওকে। যে ডাচ বাংলা ব্যাংকের সাথে যেটা করলেন ডাচ বাংলা দিলেন, ইসলামী ব্যাংকের সাথে যেটা করলেন ইসলামী ব্যাংকে দিলেন। ওকে। কিন্তু আমাদের ডলারটা পুরো সোনালী ব্যাংক পান। তার মানে এই নয় যে আমি সোনালী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে দিতে পারবো না। রাইট, বুঝতে আমি পারছি। বাংলাদেশ সমস্ত সমস্ত ব্যাংকের ব্যাংকের সমস্ত সাথে এর করছে। সাথে দিতে তো পারি। এখানে যে এক্সচেঞ্জ বা ব্যাংকের আপনারা যারা পাঠান তাদের বিজনেসটা কোন জায়গায়? আপনাদের বিজনেসটা এখানে তো আপনাদের বাংলাদেশ ব্যাংকিং বা টাকার রেটটা এভরিডে একটা ফিক্স করা, বাংলাদেশ ব্যাংক বা ইন্টারন্যাশনালি ডলারের সাথে মিল রেখে জি, টাকার রেটটা জি। নির্ধারণ করা হয়। তো যারা এক্সচেঞ্জ বিজনেস করেন তাদের মূল প্রফিটটা কি কমিশনস নাকি আপনার এখানে রেটের মধ্যেও কোনো ধরনের বিজনেস আছে? আহ, আমাদের এখানে মূলত ইনকাম সোর্স দুইটা। একটা আমরা যেটা কমিশন সার্ভিস চার্জ হিসেবে নিই এটা, আর ডলার যেটা আমরা কাস্টমারকে দেই যে রেট, এবং ডলারটা আমাদের করেসপন্ডেন্ট ব্যাংকের কাছে যে রেটে বিক্রি করি, এখানে একটা গ্যাপ থাকে। রাইট। এটা যেহেতু ওপেন মার্কেট, বাংলাদেশের হুম ডলারের হুম। মার্কেট ওপেন মার্কেট, কাজে একজ্যাক্ট সবার রেট একরকম তা না। তা না। ওকে। বাংলাদেশ ব্যাংকের একটা রেট থাকে, এটার উপরে ভিত্তি করে বিভিন্ন ব্যাংক রেট ওকে, তার মানে নির্ধারণ করে। রেট এন্ড আপনার সার্ভিস চার্জ জি, দুইটাই এই দুইটা দুইটা হচ্ছে ইনকাম আপনার। আমাদের, রাইট। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনার প্রায় আপনার পার্সোনাল, আমি জানি যে আপনি বেশ দীর্ঘদিন থেকে সোনালী ব্যাংকের সাথে ইনভলভ, আপনি লন্ডনেও দীর্ঘদিন কাজ করেছেন এবং আপনার চাকরি জীবন শুরু হয়েছে সোনালী ব্যাংক দিয়েই। আপনি একটু যদি আপনার পার্সোনাল, আপনার শিক্ষা জীবন এবং সোনালী ব্যাংকে কিভাবে আপনার যাত্রা শুরু হলো, প্রথম যেদিন যাত্রা শুরু হলো সেদিনকার অনুভূতিটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি 1986 সালে, এবং আমার মানে পরীক্ষা ইনকমপ্লিট রেখেই শুধু রিটেন পরীক্ষা যেদিন শেষ হয়েছে তারপর দিন আমাকে সোনালী ব্যাংকে জয়েন করতে হয়েছে। Wow, লাস্ট ডেট ছিল এটা 1986 সালের 2রা মার্চ আমি জয়েন করেছি সোনালী ব্যাংকে। আচ্ছা, 86 সালের। জি। আচ্ছা। তো তখন জাস্ট ইউনিভার্সিটির একটা যে সুটকেস গুছিয়ে নিয়েই চলে গেলাম, শুধু ঠাকুরগাঁয়ে গিয়ে জয়েন করলাম ব্যাংকে। আচ্ছা, ব্যাংকে জয়েন করার আপনার সরি আপনার দেশের আপনার আমার জন্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বাড়ি। রাজশাহীতে। আচ্ছা। তো জয়েন করার আমি ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে এটা বলি তাহলে ভালো হবে আর কি। যে প্রথম যেদিন জয়েন করলাম সেদিনে দেখি সোনালী ব্যাংক ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ, বিশাল ব্রাঞ্চ একটা। তো দিনের শেষে রাত তখন 7টা হবে, 2 পয়সা মেলে না। সবাই গলদঘর্ম হচ্ছে 2 পয়সা মেলানোর জন্য। আমার মাথায় ঢুকে না 2 পয়সার জন্য এতগুলো লোক এতটা সময় নষ্ট করছেন কেন, Right, 2 পয়সা দিয়ে দিলেই তো হয় আর দিয়ে কি। দিলে হয়।
তো যিনি লিখছেন এক হিন্দু ভদ্রলোক, দিলীপ কুমার ঘোষ নাম। তো বলে, স্যার এটাই আমাদের চাকরি, এই 2 পয়সা মিলিয়ে যেতে হবে, তা যদি রাত 3টা বাজে তাতেও তাতেও কোনো অসুবিধা নস্তি নেই। নাই, তার নিস্তা মানে নাই। কি আপনাদের ওই টাইমিং ছিল না তখন, মানে আপনার? তখন তো ম্যানুয়াল করা হতো, আচ্ছা, যখন এখন কিন্তু ওই প্রবলেম আমাদের আর নাই, রাইট, কম্পিউটারে কম্পিউটারাইজড। অটোমেটিক্যালি হয়ে যায়, কিন্তু তখন ম্যানুয়ালি করতো। তো শেষে দেখা গেল প্রায় 11:30টার সময় ওই 2 পয়সা পাওয়া গেল, ও মাই গড। মিলল তখন। তো যাই হোক, যেটা বলছিলাম যে 1986 সালে সোনালী ব্যাংকে জয়েন করি। তারপরে 1996 সালে আমার ট্রেনি অফিসার হিসেবে লন্ডনে পোস্টিং হয়। এখানে 2.5 বছর থাকার পরে আবার সোনালী ব্যাংকে যাই। এখানে বিভিন্ন জায়গায় ম্যানেজারি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার পরে 2011 সালের জুলাই আমি নিউ ইয়র্কে আসি সোনালী এক্সচেঞ্জের দায়িত্বে। তারপর এখানেই আছি। ওয়াও, দ্যাটস এই গুড। খুব লম্বা একটা ক্যারিয়ার। তো আমি যদি আপনাকে খুব সংক্ষেপে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি 1986 এ যখন আপনি সোনালী ব্যাংকে কাজ শুরু করলেন এবং টিল নাও কাজ করছেন, এই যুগের মধ্যে আপনার কাছে কি মনে হয় কোন সময়টা বেশি ভালো, চাকরি করতে বেশি ভালো লাগতো? প্রথমকার দিনের সেদিন তখন যেভাবে চাকরি করতেন বা যে মজাটা পেতেন বা যে আগ্রহ নিয়ে কাজ করতেন, এখন সেই আগ্রহটা কি আদৌ আছে নাকি এটার আরো বেশি হয়েছে বা কমেছে? আমি আসলে বরাবরই এই চাকরিটা খুব এনজয় করি। আচ্ছা, কারণ এই চাকরির মজা হচ্ছে আপনি সমাজের সর্বস্তরের সব সেকশনের লোকের সাথে মেলামেশার সুযোগ আছে। আমি ঠাকুরগাঁয়ে যখন কাজ করি, তখন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে একবারে রিক্সা যিনি চালান সবার সাথে মেলামেশার সুযোগ হয়েছে। আজকেও আমেরিকায় আছি, আমেরিকায় সব ধরনের, স্পেশালি বাঙালি কমিউনিটি, আমরা যেহেতু ব্যাংকিং করতে পারি না, শুধু রেমিটেন্স করি, কাজে অন্যান্য লোকজন, অন্য কমিউনিটির, মানে আমাদের যারা টাকা পাঠান তাদের সাথে পরিচয় আমার বেশি হয়। তো সব ধরনের লোকের সাথে মেলামেশার সুযোগ হয়। এবং ব্যাংক এমন একটা আস্থার জায়গা, যেখানে হাজবেন্ড আসছেন ওয়াইফকে না জানিয়ে কিছু করার জন্য, কিংবা ওয়াইফ আসছেন হাজবেন্ডকে না না জানিয়ে, জানি। কিন্তু আস্থাটা কোন জায়গায়? একজন ব্যাংকারের প্রতি আস্থাটা ব্যাংকার রাখতে হচ্ছে ওনাকে। ব্যাংকার বলবেন না, তো এটাই হচ্ছে আপনাদের ইথিক্সের আমার জায়গা। কাছে এটা খুব খুব দ্যাটস গুড। হ্যাঁ, আমি খুব এনজয় করি আমার এই সার্ভিসটা, যেহেতু বহু মানুষের সাথে মেলামেশার সুযোগ হয়, মানুষের জন্য কিছু করার সুযোগ থাকে, এবং আমি এটা মনে প্রাণে চাই যে আমি আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয়, আমি খুব ভালো ফিল করি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা করি যে বয়সের 86 সালে বয়স আমাকে উদ্বুদ্ধ করতো কাজের। তখন টায়ার্ড হতাম না, সকালে যেতাম, রাত 10টায় বলছি, কাজ করতে ভালো লাগতো। এখন হয়তো বয়স হয়েছে, কিন্তু চাকরির পরিণত বয়সেও আবার মজাটা একটু ভিন্ন টাইপের। ভিন্ন টাইপের। এটা রাইট, আমাকে ঠিক আছে। অনুপ্রাণিত আমরা করে। এই বিষয়ে আরো অনেক কথা বলবো। ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে যেতে হবে, তারপরে এসে আরো অনেক কথা থ্যাংক বলবো, ইউ। কেমন? অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেলিভিশনের প্রিয় অনুষ্ঠান বেজ টক। সাথে রয়েছে আমি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে রয়েছেন একজন ভেরি স্পেশাল গেস্ট, তিনি হচ্ছেন সোনালী এক্সচেঞ্জের সিইও এন্ড প্রেসিডেন্ট এমডি আতাউর রহমান। আর আপনারা রয়েছেন টিভি সেটের সামনে। আমরা নিচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। কমার্শিয়াল ব্রেক শেষে আবার আপনাদের মাঝেই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, টাইম টেলিভিশনের পর্দায় সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেজ টক। সাথে রয়েছে ইকবাল ফেরদৌস এবং আমার সাথে রয়েছেন সোনালী এক্সচেঞ্জের সিইও প্রেসিডেন্ট এমডি আতাউর রহমান। আতাউর ভাই, আপনাকে আবারও স্বাগত। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আপনার চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে। তো আপনি বিভিন্ন জেলায়, বাংলাদেশে বিভিন্ন জেলায় কাজ করেছেন, চাকরি সূত্রে আপনাকে যেতে হয়েছে, লন্ডনেও গিয়েছেন। তো এই চাকরির মধ্যে আপনার এমন কোনো ঘটনা যে জিনিসটা আপনি শেয়ার করলে আমাদের দর্শকরা খুবই এনজয় করবেন, এ ধরনের কোনো ঘটনা কি আছে বা কোনো মেমোরিজ আছে? আহ, প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটনা ঘটে। তো আহ, আমি সম্ভবত এই প্রসঙ্গটা পরে আসতে পারে, আমি একটু আগাম বলে নিই আর কি। ওকে। যে সোনালী ব্যাংক একটা বিশাল ব্যাংক আমাদের, এবং আমাদের সার্ভিস নিয়েও বিভিন্ন ধরনের কাস্টমারদের আপ টু দ্য স্যাটিসফ্যাকশন আমরা সার্ভিস দিতে পারি না। তো আমি তখন কুমিল্লায় কাজ করি। কুমিল্লা জোনের ডিজিএম অ্যাকচুয়ালি চার্জে ছিলেন, উনি হজে গেছেন, আমি টেম্পোরারি চার্জে। কুমিল্লা আমাদের বিরাট জোন, একটা প্রায় 35টা ব্রাঞ্চ। তো একটা ব্রাঞ্চে গেছি, দোতলায় ব্রাঞ্চ, ইন্সপেকশনে গেছি। ইন্সপেকশনে গিয়ে দেখি যে দোতলায় ওঠার কোনো জায়গা নাই। আচ্ছা।
কি কারণ, সমস্ত বয়স্ক মানুষ এবং সবাই মহিলা, ওনারা সিঁড়িতে বসে আছেন। তা আমার সাথে একজন আছেন আমার কলিগ, ওনাকে বললাম যে এটা কি অবস্থা, কেন ওনারা সিঁড়িতে বসে আছেন, কেন ব্যাংকে আসছেন? ব্যাংকে আসলে ব্যাংকে উপরে বসবেন, সোফা নেই আমাদের। গিয়ে দেখলাম অন্তত 600 থেকে 700 মহিলা ওই দিন, এবং আচ্ছা। এটা বিধবা ভাতা ও, পেমেন্ট আচ্ছা। দিন আর কি। তো ব্যাংকের ভিতরে কোনো জায়গা নাই, ব্যাংকের বাইরে সিঁড়ি থেকে একেবারে নিচে সিঁড়ি পর্যন্ত সবাই বসে আছেন। বসে আছে। আমাদের ম্যান পাওয়ার তো নির্দিষ্ট, ওই ব্রাঞ্চের জন্য নির্দিষ্ট ম্যান পাওয়ার আছে, হয়তোবা সার্ভিস দিতে পারবে 200 জন লোককেও। ওই দিন আসছেন প্রায় 500-600, এবং সবাই আমাদেরই মা চাচি, সব বয়স্ক মানুষ। এবং উপরে এসে একটা সময় প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে আমরা উপরে উঠতে পারলাম। উপরে ওঠার পরে দেখলাম আমাদের সোফা, আমাদের যে চেয়ার টিয়ার, এগুলো খুব বাজে অবস্থা আর কি বাজে অবস্থা। বসার। ওনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, বয়স্ক মানুষ অনেক সময় রাখতে পারেন না ওনারা। তো এই যে আমরা সার্ভিসগুলো দেই সোনালী ব্যাংকে, আমরা আমাদেরও কষ্ট হয়, যারা সার্ভিস নিতে আসেন তাদের কষ্ট হয়, আচ্ছা। এবং যারা ব্যবসায়ী তারা এই কারণে অনেকে সোনালী ব্যাংকের বিমুখ হন। আমরা বিধবা ভাতা দেই, মুক্তিযোদ্ধা ভাতা দেই, দুস্থ ভাতা দেই, শিক্ষা ভাতা দেই, এই ধরনের প্রায় 35টা সার্ভিস আমরা দিয়ে থাকি। দ্যাটস গুড। তো এই আচ্ছা, সার্ভিসগুলো যদি আমরা একটু আলাদা করতে পারতাম, হুম, হুম। আরো ভালোভাবে দিতে পারতাম, তাহলে এই মানুষগুলো যেমন মানুষের উপকৃত হতো, দুর্ভোগটা আমাদের কমতো। সার্ভিস হ্যাঁ। ভালো করতে পারতাম। তো এই জিনিসটা আমাকে এই ব্যথা দেয়। জিনিসটা কেন হয়? আমরা প্রায় দেখি যে বিশেষ করে বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে সার্ভিসের মান খুবই খুবই উন্নত। আপনি যদি ইভেন আমেরিকাতে মানে লন্ডনে এই যে আমাদের হাই কমিশনগুলো রয়েছে, হ্যাঁ, দেখা যায় যে সেখানে গেলে আমরা আমরা প্রায় মনে করি যে আমরা আমরা একটা উন্নত দেশে বাস করি, সিভিলাইজ কান্ট্রিতে বাস করি, আমরা আমরা ব্যবহার ম্যানার্স এগুলো শিখে থাকি, হ্যাঁ। তো এত এত শিক্ষিত মানুষ হওয়ার পরেও যখন আমরা আমাদের কোনো প্রতিষ্ঠানে কোনো কাজ করে, তখন দেখা যায় সার্ভিসের মানটা বা আমাদেরকে মান ওইভাবে দিতে চায় না, বা সেবাগুলো দিতে চায় না, সম্মান করতে চায় না, ম্যানার্স দেখাতে চায় না। এটা কেন হয়? এটা অনেকগুলো কারণ আছে, তবে প্রথম কথা হচ্ছে অ্যাটিটিউড। রাইট। আমার অ্যাটিটিউড যদি থাকে সার্ভিস দেওয়ার, এবং যিনি সার্ভিস নিতে আসছেন ওনার অ্যাটিটিউডও যদি থাকে যে সার্ভিস ডিসিপ্লিন ওয়েতে নেওয়ার, তাহলে কিন্তু প্রবলেম অর্ধেকটা সলভ হয়ে যায়। আর কিছু প্রতিবন্ধকতা আছে, কারণ আমাদের সিস্টেমগুলো, সরকারি অফিসগুলোর সিস্টেম, যে এই সিস্টেমে আমরা কেউ কোনোদিন হাত দিতে চাই না আর কি। ওকে। একই কাজ, কিংবা ধরেন আমি ব্যাংকের কথাই বলি, আমি যেহেতু ব্যাংকার, আমাদের সরকারি ব্যাংকের ব্যাংকাররাই গিয়ে কিন্তু প্রাইভেট ব্যাংকে কাজ করছেন, এবং খুব এফিসিয়েন্টলি কাজ করছেন, খুব সুন্দর কাজ করছেন। রাইট। তাহলে ওই কারণ লোকই এই মেন্টালিটিটা কেন তৈরি সরকারি হয়? ব্যাংকে সরকারি কেন পারছেন না? কেন পারছে না? এটার উত্তর প্রথমত যে সরকারি চাকরি যখন আমি করি, আমার মধ্যে হয়তো ভিন্ন একটা এটা কি এটা প্রাউড অ্যাটিটিউড ফিল তৈরি হয়। চলে আসে এই 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 যে এখান আমি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ডেফিনেটলি কিছু একটা প্রবলেম আমাদের আছে, আচ্ছা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। সাইকোলজিক্যালি আমরা মনে করি যে আমরা একটা খুব বড় একটা অবস্থানে চলে আর গেছি, বড় কি এই ধরনের আমাদের কিছু? কাজের অ্যাপ্রিসিয়েশন থাকতে হবে, এবং কাজ না করলে এটার জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে। ওকে। তো সরকারি ক্ষেত্রে এটা কিছুটা দুর্বলতা আছে। আর দ্বিতীয়ত যেটা বলছেন, মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সিস্টেম। আমাদের সিস্টেমটা একটু পুরনো এবং লম্বা, লম্বা ওই সিস্টেমের কারণে। সিস্টেমের তো কারণে। এটাকে কিভাবে আপনি ডেভেলপ করা যায়? দুটো জিনিস দিতে, প্রথমত অ্যাটিটিউডের ব্যাপারে আমাদের মোটিভেট করতে হবে। আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে এখানে এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে, অ্যাটিটিউড চেঞ্জ করা। আর এখন দেখবেন প্রায় দেখা যায় অনস্টপ সার্ভিস, আমরা অনেক পরে এই চিন্তাটা নিয়ে আসছি। এখানকার যে ব্যাংকের কথা বললেন বা বিভিন্ন অফিসের কথা বললেন, আপনি যার কাছে যাবেন আপনার কাজ সেখানেই শেষ হবে। আপনি যখনই এই কাজটার জন্য 4-5 লোকের কাছে ঘুরতে হবে, তখন ডিলে হবে। সার্ভিসটা সমস্যা হয়ে যায়, এই right? জিনিসটা থেকে আমাদের বেরিয়ে তো আসতে এই যে হবে। আপনারা যারা কাজ, আপনি তো সোনালী ব্যাংকেরও একজন কর্মকর্তা, আপনি সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার, তো আপনার পজিশনটা আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা জায়গায় রয়েছে। তো আপনারা কি কখনো আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সাজেশন হিসাবে এই জিনিসগুলো বলেন? পোস্টেড ডেপুটি জেনারেল ম্যানেজার সব ঠিক আছে, বাট আমি আসলে মাঝারি সাইজের একজন কর্মকর্তা যে কোনো ব্যাংকের, সাইজেরই হোক, ধরেন আপনি মাঝারি তো সাইজের। আপনি চাইলে এবং কিন্তু সাজেশন দিতে পারেন, এবং হ্যাঁ, সাজেশনগুলো অবশ্যই কি দিতে পারি, দিলে কি আমার কখনো লেভেলে কাজে আমি আসে? সাজেশন দিতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি,
আহ, আমার চেয়ে নিচে যিনি কাজ করেন তিনিও একটা ব্রাঞ্চের ম্যানেজার, বা রাইট। আমার উপরে যারা আছেন তারাও ব্রাঞ্চের ম্যানেজার। এবং আমরা যদি চেষ্টা করি, আমরা যদি আহ, উদ্যোগ নিয়ে কাজটা করি, না পারার কোনো কারণ না নাই, পড়ার কারণে। কিন্তু আমাদের মধ্যে এটা থাকতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস আমার জানার ইচ্ছা, সেটি হচ্ছে যে সোনালী ব্যাংকের প্রায় বেশ কিছু দুর্নীতি আমরা প্রায় সময় পত্রপত্রিকায় পড়ে থাকি, যেহেতু আপনি সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা, তো এই বিষয়ে আপনি আমাদের কি বলবেন যে এই দুর্নীতিগুলোর আদৌ কতটুকু সত্যতা, বা এই দুর্নীতি যে হয় এগুলা যদি সত্য হয়ে থাকে এটাকে কিভাবে আপনার মিনিমাইজ করা যায়, একটু যদি বলেন। আমি আসলে এই মুহূর্তে সোনালী এক্সচেঞ্জের ডেপুটেশনে, কাজে সোনালী এক্সচেঞ্জ নিয়ে আসলে আমার মাথা ব্যথা বেশি, এবং চিন্তা চেতনা সবকিছু সোনালী এক্সচেঞ্জ নিয়ে। তারপরে যেহেতু আমার অরিজিন সোনালী ব্যাংক, আমি সোনালী ব্যাংকের এমপ্লয়ি, তো যে কোনো দুর্নীতি সে ব্যাংকেই হোক বা বাইরে হোক আমাদের ব্যথিত করে। এবং আমি মনে প্রাণে একটা বিশ্বাস করি যে যত দুর্নামি থাক, যত বদনামি আমাদের থাক, আসলে ভালো মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি, খারাপ মানুষের সংখ্যা আসলে সংখ্যা খুব কম। অল্প, দ্যাটস ট্রু। কিন্তু খারাপ মানুষের মুভমেন্টটা থাকে বেশি, আমাদের চোখে পড়ে বেশি। রাইট। ঠিক তেমনিভাবে ব্যাংকেও, সোনালী ব্যাংকে যে কিছু ঘটনা ঘটে গেছে, অল্প কজন লোকের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে, এবং আমরা 26-27 হাজার লোক যারা কাজ করি সবাই আমরা ভুক্তভোগী, এবং সরাসরি ভুক্তভোগী। রাইট। কারণ এটার কারণে আমাদের ক্লাসিফাইড লোনের পরিমাণ বাড়ছে, আমাদের বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে আর কি। তো ইতিমধ্যে আপনারা জানেন যারা ব্যাংকের যারা জড়িত ছিল তারা বিচারের সম্মুখীন, তারা কেউ জেলখানায় আছেন, অনেকেই জেলখানায় মারা গেছেন, এটা খুবই দুঃখজনক। কিন্তু যিনি অন্যায় করবেন তাকে শাস্তির আওতায় আনতে শাস্তি হবে। পেতেই হবে, রাইট। এটা যদি আমরা এনশিওর করতে পারি, অবশ্যই দুর্নীতিগুলো দুর্নীতি কমে যাবে। কমবে। এবং আমরা আশা করি আসলে আমাদের ইনশাল্লাহ। এই সরকারি প্রতিষ্ঠানগুলো, দেখেন আপনি বাংলাদেশ বিমানের কথা, যতগুলো প্রাইভেট বিমান কোম্পানি, এয়ারলাইন্স কোম্পানি, তারা সবাই প্রফিট করে, কিন্তু দেখা যায় যে আমাদের বাংলাদেশ বিমানের এন্ড অফ দ্য ইয়ারে দেখা যায় প্রায় 200, 300, 400 হাজার কোটি টাকা লস। তো এই শুধুমাত্র দুর্নীতি এবং অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণেই কিন্তু এই বিষয়গুলো হয়ে থাকে। এনিওয়ে, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যেহেতু আপনি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ বিজনেস সাথে ইনভলভ, আমরা যে এই যে বৈধ উপায়ে টাকাগুলো পাঠাই, হুন্ডিতে অনেকে টাকা পাঠায়, তো এই যে হুন্ডি এবং বৈধ উপায়ে, বৈধ চ্যানেলে যে টাকা পাঠানোর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ করেছেন, এটা এটা এই প্রশ্নটা আশা করছিলাম আমি, যে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর চেয়ে যদি কেউ হুন্ডিতে টাকা পাঠান, উনি রেট ভালো পান, সার্ভিস ভালো পান, তাহলে একটা মানুষ কেন উদ্বুদ্ধ হবেন বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য? রাইট। তো এই প্রসঙ্গে টাইম টেলিভিশনের মাধ্যমে আমার সকল প্রবাসীর কাছে আবেদন, যে দেখুন, দেশ আমাদের একটাই, আমরা যে দল, যে মত, যে ধর্মে বিশ্বাসী হই না কেন, দেশ আমাদের একটা, বাংলাদেশ। এবং আমরা সবাই দেশকে অসম্ভব ভালোবাসি, স্পেশালি যারা বিদেশে থাকেন তাদের দেশের প্রতি টান, যারা আমরা দেশে থাকি দেশ তাদের থেকে চেয়ে অনেক বেশি, অনেক অনেক বেশি। বেশি, রাইট। তো এই দেশের মঙ্গল চাই আমরা। রাইট। তো আপনি যে কষ্ট করে ডলারটা উপার্জন করছেন এখানে, এটা যেটা পাঠাচ্ছেন দেশে, এই ডলার যদি বৈধ চ্যানেলে যায়, তো এটা সরকারের কোষাগারে জমা হচ্ছে, রিজার্ভ বাড়ছে। এই টাকা দিয়ে কী হবে? এই টাকা দিয়ে বাংলাদেশ সরকার ঋণের লোন পরিশোধ করছেন, ওষুধ কিনছেন, খাদ্য সামগ্রী যদি যেটা যেটা দরকার সেটা দেশের উন্নয়নে দেশের টাকাগুলো উন্নয়নে কাজে ব্যয় লাগছে। করছেন। হ্যাঁ। কাজেই পুরো বৈধ পথে ডলারের প্রতিটা সেন্ট আপনার উন্নয়নের কাজে ব্যবহার হচ্ছে, উন্নয়নের কাজে। জীবন ধারণের জন্য ব্যবহার হচ্ছে, রাইট। মানুষের উন্নয়নের জন্য ব্যবহার হচ্ছে। কিন্তু হুন্ডিতে যে অর্থ পাঠাচ্ছেন, এটা কি হচ্ছে? হুন্ডির অর্থটা আসলে বাংলাদেশ সরকারের এতে জমা হয় না, জমা হচ্ছে না। এটা ওই বাংলাদেশি যিনি দুর্নীতি করছেন তার অ্যাকাউন্টে জমা হচ্ছে, অথবা যিনি স্মাগলিং করেন তার কাজে লাগছে, কাজে লাগছে। অথবা যিনি ড্রাগ কিনছেন তার কাজে লাগছে, অথবা আমরা জানি যে আমাদের অনেক তরুণ রাইট। সমাজকে বিপদগামী করা হচ্ছে, তাছাড়া তাদের কিন্তু কাজে যারা করা হচ্ছে। পাঠাচ্ছেন তাদেরও কিন্তু রিস্ক এখানে থাকে। ধরেন আমি পাঠালাম, আমার টাকাটা কিন্তু আদৌ যে পৌঁছবে বাংলাদেশে সেটার কিন্তু গ্যারান্টি নেই। অবশ্যই না, গ্যারান্টি নাই। অবশ্যই না। আমি যদি আপনার ব্যাংকে গিয়ে আপনার এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই, ডেফিনেটলি এই টাকাটার গ্যারান্টি ব্যাংক, তো এটা ডেফিনেটলি এই টাকাটাকে পৌঁছবে। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা প্রাইভেট হুন্ডির মাধ্যমে যারা টাকা পাঠায়, তারা এই দেখা যায় 2 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা অনেক সময় মাইরে, হ্যাঁ, হ্যাঁ। মানে এই যায় না, এই হয় না। কানাডাতে কিছুদিন আগে একটা মানি রেমিটেন্স কোম্পানি লাপাত্তা হয়ে গেছেন, এবং উনি জেলে আছেন, অনেক টাকা
আত্মসাৎ করে আত্মসাৎ নিয়ে। করে গেছেন, কাজে রিস্ক তো অবশ্যই আছেন। তাছাড়া আমরা জেনে শুনে এই ক্ষতিটা হচ্ছে আমাদের, রাইট। আপনার ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি দেশের হচ্ছে, ক্ষতি হচ্ছে। আত্মীয় স্বজনের ক্ষতি হচ্ছে। আমরা আশা করি কাজেই আমাদের সবার সকল কাছে দর্শকরা, হ্যাঁ, সকলের কাছে আমার আবেদন যে আপনার বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন প্লিজ। ধন্যবাদ। আমাদের আসলে আরো অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে। তো সময় খুবই অল্প, সে কারণে আজকে সব কথাগুলো শেষ করতে পারছি না। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন আতর ভাই। আমরা বিদায় নিব, যাবার আগে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। প্রথমেই আপনাকে ধন্যবাদ আমাকে এই সময় দেওয়ার জন্য এবং আমাকে আজকে এখানে ডাকার জন্য। সেই সাথে টাইম টেলিভিশনকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা বিদেশে থাকেন সকল সম্মানিত প্রবাসী এবং আমি অসম্ভব শ্রদ্ধা করি মানুষকে যারা বিদেশে কষ্ট করে দেশের উন্নয়নে অংশীদার হচ্ছেন, তাদের আরও আরও শ্রদ্ধা আমার। সকলের কাছে আমার আবেদন যে আপনারা যারা বিদেশে আছেন, আমরা সবাই দেশের জন্য কাজ করছি, দেশে আত্মীয় স্বজন আছে, দেশকে উন্নয়নের জন্য সবাই প্রাণান্ত চেষ্টা করছি। এই চেষ্টাটা যেন পরিপূর্ণ হয়, আপনাদের এই অর্থ আপনারা বৈধ চ্যানেলে পাঠাবেন। সাময়িক লাভের জন্য কোনোভাবেই আপনারা হুন্ডির মাধ্যমে টাকা প্রেরণ করবেন না। এটা আপনার রিস্ক, আপনার আত্মীয় স্বজন বিপদগামী হওয়ার সুযোগ তৈরি হয়, দেশ বিপদগ্রস্ত হয়। সকলের কাছে আমার আবেদন আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। ধন্যবাদ আবারও, ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিস্টক, সাথে ছিলাম ইকবাল ফেরদৌস এবং আমার সাথে ছিলেন সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এমডি আতাউর রহমান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আরও কোনো অতিথিকে নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা টাইম টেলিভিশনের পর্দায় টাইম টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।